বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রীবৃন্দ, সচিববৃন্দ, দপ্তর সংস্থা প্রধানগণ, উন্নয়ন সহযোগী সংস্থা ও এনজিও প্রতিনিধি, সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং সকল স্তরের কর্মচারীবৃন্দ এবং আমার সকল সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। টেকসই উন্নয়ন অভিষ্ট SDG এর বাস্তবায়ন পর্যালোচনার জন্য দ্বিতীয় জাতীয় সম্মেলন এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা স্বাধীন দেশের নাগরিক, স্বাধীন জাতি হিসেবে আমরা আমাদের আত্মপরিচয় পেয়েছি, একটি রাষ্ট্র পেয়েছি, মর্যাদা পেয়েছি, যার নেতৃত্বে এই জাতির রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, যিনি তার সমস্ত জীবনটা উৎসর্গ করেছিলেন এই বাঙালি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য। আমাদের সেই মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করি 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, জাতীয় 4 নেতার প্রতি, মুক্তিযোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম। আমি গভীর বেদনার সাথে স্মরণ করি ঘাতকের নির্মম বুলেটের আঘাতে আমার যে আপনজনদের আমি হারিয়েছি 15ই আগস্ট। আমার পিতা, তৎকালীন রাষ্ট্রপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার সাথে সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। আমার ছোট 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এবং তার নবপরিণীত বধূ সুলতানা কামাল, আমার আরেক ভাই মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং তার নবপরিণীত বধূ পারভিন জামাল রোজি, এবং আমার 10 বছরের ছোট্ট ভাইটি শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের সহ আমাদের পরিবারের অন্যান্য সদস্য 3টি বাড়ি আক্রমণ করে সেই সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিলকে হত্যা করে, কর্তব্যরত পুলিশ অফিসার হাসিবুর রহমানকে হত্যা করে। এইভাবে হত্যাকাণ্ডেতে যারা জীবন দিয়েছেন আমি তাদেরকে আজকের দিনে স্মরণ করছি। আমি, আমার ছোট বোন রেহানা, আমরা তখন দেশের বাইরে ছিলাম, সে কারণে হয়তো মৃত্যুর হাত থেকে আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে থাকতে হয়েছিল রিফিউজি হিসেবে বিদেশে। 6টি বছর আমরা বিদেশের মাটিতেই ছিলাম। 81 সালে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ আমার বাবার হাতে করা যখন আমাকে আমার অনুপস্থিতিতে দলের সভাপতি নির্বাচিত করে, তো সেই সময় অনেক বাধা, তখন মিলিটারি ডিক্টেটর ক্ষমতায়, আমাদেরকে কিছুতেই দেশে আসতে দেবে না। আমি অনেক সংগ্রাম করে আমি দেশে ফিরে আসি জনগণের সমর্থন নিয়ে। আর তখন থেকে আমাদের একটা লক্ষ্যই ছিল যে এই বাংলাদেশকে ঠিক যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব গড়ে তুলতে চেয়েছিলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন, মানুষের মৌলিক অধিকার পূরণ করতে চেয়েছিলেন, সেটাই হবে আমার মূল লক্ষ্য। সে সময় গণতন্ত্র ছিল না, মিলিটারি ডিক্টেটররা দেশ চালাতো, অবৈধভাবে ক্ষমতা দখল করতো, একটার পর একটা কু হতো। 19-20টা কু হয়েছে বাংলাদেশে। জনগণ অবহেলিত, হয়তো মুষ্টিমেয় কিছু তোষামোদী খোসামোদী চাটুকারের দল ক্ষমতার বলয় থেকে হয়তো তাদের ভাগ্য গড়েছে, কিন্তু বৃহৎ জনগোষ্ঠী সম্পূর্ণ অবহেলিত থেকেছে। আর এই অবহেলিত জনগণের ভাগ্য পরিবর্তনই ছিল আমার মূল লক্ষ্য। আমার যাত্রা এত সহজ ছিল না, প্রতি পদে পদে বাধা এখনো আছে,
তবে আমি সেগুলি নিয়ে চিন্তা করি না। আমার একটাই লক্ষ্য যে বাংলাদেশের যে সংবিধান স্বাধীনতার পর মাত্র 9 মাসের মধ্যে জাতির পিতা উপহার দিয়েছিলেন, সেই সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি একে একে বাস্তবায়ন করা এবং বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করা, এটাই ছিল আমার মূল লক্ষ্য। কারণ 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর আমরা যে সম্মান পেয়েছিলাম, যে সম্মান আমরা হারিয়েছিলাম 1975 সালে 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে, সেই সম্মানকে আবার ফিরিয়ে আনা এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা 21 বছর পর সরকার গঠন করি। দল হিসেবে আমাদের নিজেদের দলের অর্থনৈতিক পরিকল্পনা কি হবে, বাংলাদেশের মানুষের জন্য আমরা কি করব, সেগুলো আমাদের সবসময় প্রস্তুত ছিল। আমাদের দলের ঘোষণাপত্র গঠনতন্ত্রে যেমন উল্লেখ ছিল, তাছাড়া আমাদের অর্থনৈতিক নীতিমালাও আমরা প্রণয়ন করে রেখেছিলাম। যে কারণে কাজ করতে আমাদের খুব অসুবিধা হয়নি। প্রথম 5 বছর সরকারে আমাদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা, অবকাঠামোগত উন্নয়ন করা, দারিদ্র্য বিমোচন করা, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সাক্ষরতার হার বৃদ্ধি করা, শিক্ষার সুযোগ করে দেওয়া, একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আমরা একে একে অনেক কাজ আমরা করে যাই। এরপর আর সরকার আসতে পারিনি। 8 বছর পর যখন সরকারে আসি তখন আবার আমরা পদক্ষেপ নিই। তো প্রথমবার সরকারে থাকতে এমডিজি সই করি 2000 সালে এবং এমডিজি অনুসরণ করেই আমাদের যে লক্ষ্য, সে লক্ষ্য আমরা স্থির করি। আমাদের নিজেদের দলীয় সিদ্ধান্ত পাশাপাশি দেশের জন্য এবং জাতিসংঘ ঘোষিত এমডিজি আমরা খুব সফলভাবে বাস্তবায়ন করি। এরপর দ্বিতীয়বার এসে আমরা পেয়েছি এসডিজি। আমার সৌভাগ্য যে এসডিজিও সে সময় আমি সরকারে ছিলাম, কাজেই আমরা সবসময় লক্ষ্য রেখেছি যে এসডিজি অনুসরণ করা। আর তাছাড়া আমরা যেমন আশু করণীয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা মধ্যমেয়াদী কী পরিকল্পনা হবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হবে, সেগুলো আমরা সরকারের পক্ষ থেকে গ্রহণ করি। কিন্তু সেই সাথে সাথে জাতিসংঘ ঘোষিত যে পরিকল্পনা, সেটাও আমরা আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সম্পৃক্ত করি। আর বিশেষ করে আমরা আমাদের জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণের পাশাপাশি আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা অর্জনে যথেষ্ট সচেষ্ট হই এবং এর ভিতরে যেগুলি আমাদের দেশের জন্য প্রয়োজনীয়, দেশের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলিকে আমরা গুরুত্ব দিয়ে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সেগুলি আমরা নিয়ে আসি। আজকে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এমডিজি বাস্তবায়নের যে সাফল্য অর্জন করে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ ভাবমূর্তি উজ্জ্বল করেছে, আমরা বিশ্বাস করি যে জাতিসংঘ ঘোষিত এসডিজি অর্থাৎ এজেন্ডা 2030 যথা টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি বাস্তবায়ন আমরা করতে সক্ষম হব এবং সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তবে মাঝখানে করোনা ভাইরাস এবং সেই সাথে বর্তমান ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বকেই অনেকটা স্থবির করে দিয়েছে। তারপরেও আমাদের প্রচেষ্টা থাকবে। সুধীমণ্ডলী, এসডিজি একটি বৈশ্বিক উন্নয়ন ধারণা হলেও বাংলাদেশের উন্নয়নের পথ পরিক্রমার সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িত আছে। এসডিজি প্রণয়নের প্রক্রিয়া শুরু থেকেই বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং আমাদের দেশের সংশ্লিষ্ট সকল অংশীদারের মতামত নিয়ে 2013 সালে আমরা জাতিসংঘের নিকট মোট 11টি অভিষ্টের প্রস্তাব করেছিলাম। এর মধ্যে 10টি অভিষ্টই জাতিসংঘ হুবহু অনুসরণ করেছে আর বাকিগুলি ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় সেটা গ্রহণ করা হয়েছে। বলতে গেলে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের কিছু কিছু অর্জন রয়েছে এবং কিছু কিছু অবদান রয়েছে। 2016 থেকে 2030 সাল পর্যন্ত বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ ইতিমধ্যে যথেষ্ট অগ্রগতি সাধন করেছে এবং এসডিজি বাস্তবায়নের মাধ্যমে লিড অর কো-লিড ও অ্যাসোসিয়েট মন্ত্রণালয় বিভাগ চিহ্নিত করা হয়েছে। এসডিজি বাস্তবায়ন পরিবীক্ষণের জন্য কি পরিমাণ তথ্য উপাত্ত রয়েছে ও নতুন কি তথ্য প্রয়োজন তা স্টাডি করা হয়েছে। এসডিজি বাস্তবায়নে কি পরিমাণ অর্থ সম্পদের প্রয়োজন তাও চিহ্নিত করা হয়েছে।
সকল মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক এসডিজি বাস্তবায়নের কর্মপরিকল্পনা অ্যাকশন প্ল্যান প্রণয়ন করা হয়েছে। এসডিজি বাস্তবায়নের গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক পদ সৃজন করা হয়েছে, যা তার নেতৃত্বে সংশ্লিষ্ট সচিবগণকে নিয়ে এসডিজি বাস্তবায়ন পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। এসডিজি বাস্তবায়নের কার্যকর সক্ষমতা অর্জনে মন্ত্রণালয় ভিত্তিক কার্যক্রমের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়নে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক একটি বিশেষ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আমরা আমাদের সকল মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা দলিল এসডিজি লক্ষ্যমাত্রাকে বিবেচনায় নিয়েই প্রণয়ন করেছি। সর্বশেষ গৃহীত অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এসডিজি লক্ষ্যমাত্রাকে পরিপূর্ণভাবে বিবেচনায় নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নের কাজও আমরা শুরু করেছি। এছাড়াও আমার সরকার গঠনের পর দেশের সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সহ সার্বিক উন্নয়নের প্রয়োজনের নিরিখে বিশেষ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি। যেমন আমাদের দারিদ্র্য বিমোচন বা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, এটা শুধু আমরা শহর ভিত্তিক বা রাজধানী ভিত্তিক করিনি। আমাদের লক্ষ্য একেবারে তৃণমূল পর্যায়ে অর্থাৎ গ্রাম ভিত্তিক, সাধারণ গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে পড়ে থাকা একটা মানুষ, তার আর্থসামাজিক উন্নতি যাতে হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের সকল পরিকল্পনা প্রণয়ন করেছি এবং বাংলাদেশের সকল মানুষ বা পরিবারগুলিকে সম্পৃক্ত করেই আমাদের উন্নয়ন পরিকল্পনা এবং বাস্তবায়ন। আমরা আমাদের ক্ষেত্রটাকে প্রসারিত করেছি একেবারে গ্রাম ভিত্তিক, অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ড গ্রাম ভিত্তিক হবে, এটাই আমাদের লক্ষ্য। আমরা পল্লী সঞ্চয় ব্যাংক করেছি, আমার বাড়ি আমার খামার, অর্থাৎ প্রতিটি বাড়ি যেন তার উৎপাদনমুখী হয়, নিজের চাহিদা মিটিয়ে যেন বাজারজাত করতে পারে পণ্য, সেই সুযোগ সৃষ্টি করে এক একটি পরিবারকেই আমরা সুযোগ সৃষ্টি করে দিয়েছি যে তার নিজের পায়ে দাঁড়াতে পারে, সচ্ছলতা পেতে পারে। আশ্রয়ণ প্রকল্প, জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতার পর যে লক্ষ্য স্থির করেছিলেন যে বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, সবাইকে ঘর করে দেবেন, কিন্তু দুর্ভাগ্য যে তিনি তো সম্পন্ন করতে পারেননি। কিন্তু সবসময় তিনি একথাই বলতেন যে বাংলাদেশের মানুষ যেন অন্ন পায়, আশ্রয় পায়। তো সেই আশ্রয় পায় তার যে কথা, সেটাকে নির্ভর করে আমি আশ্রয় প্রকল্প, অর্থাৎ বাংলাদেশের প্রতিটি মানুষ যাদের জমি নাই, কোনো ঠিকানা নাই, তাদেরকে ঠিকানায় পৌঁছে দেওয়া, তাদের জন্য ঘর তৈরি করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা, ট্রেনিং এবং তাদের কর্মসংস্থার একটা সুযোগ সৃষ্টি করা, সেটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। বাংলাদেশ আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বাংলাদেশ যাতে হয়, তার জন্য ডিজিটাল বাংলাদেশ 2008 সালের নির্বাচনী স্তরে আমরা ঘোষণা দিয়েছিলাম, সেটা আমরা বাস্তবায়ন করেছি। আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। আমরা শিক্ষা সহায়তা কর্মসূচি, স্বাধীনতার পর যখন কোনো রিজার্ভ মানি নেই, কারেন্সি নোট নাই, সে সময়ও জাতির পিতা বিনা পয়সায় বই দিয়েছেন, ছাত্রদের বৃত্তির ব্যবস্থা করেছেন, এমনকি কাপড় চোপড় পর্যন্ত কিনে দিয়েছেন একেবারে বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা পর্যন্ত। এবং প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ তিনি অবৈতনিক করে দেন, নারী শিক্ষা তিনি অবৈতনিক করে দেন। আমরা তারই পদাঙ্ক অনুসরণ করে আমরা শিক্ষার উপর গুরুত্ব দিয়েছি এবং শিক্ষা সহায়তা কর্মসূচি আমরা হাতে নিয়েছি। নারীর ক্ষমতায়নকে সবথেকে গুরুত্ব দিয়েছি, কারণ একটি সমাজে যেখানে অর্ধেক নারী, তাদেরকে অবহেলিত রেখে কোনো সমাজ উঠে দাঁড়াতে পারে না। এবং এটা জাতির পিতারই কথা ছিল যে প্রত্যেকটা নারী যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, তাহলে সমাজে, পরিবারের কাছে তার একটা মূল্য থাকে। এবং তিনি সোজা বাংলা ভাষায় বলতেন আমাদেরকে যে 10টা টাকা কামাই করে আঁচলে বেঁধে যখন সে ঘরে আসে, তখন তার পরিবারের উপর কর্তৃত্ব থাকে এবং সে কথা বলার মতো যোগ্যতা অর্জন করতে পারে, অর্থাৎ তার একটা ক্ষমতা সে ফিরে পায়। কাজে নারী ক্ষমতায়নকে আমরা সব থেকে গুরুত্ব দিয়েছি। আমি 96 সালে যখন সরকার গঠন করেছি, আমি দেখেছি আমাদের দেশে একটা নারীও সচিব পর্যায়ে কোনোদিন প্রমোশন পায়নি। আমাদের উচ্চ আদালত, হাইকোর্টে একজন নারীও জজ হতে পারেনি। আমাদের বিভিন্ন ক্ষেত্রে, এমনকি পুলিশ বিভাগে কোনো নারী ছিল না। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আমাদের বর্ডার গার্ড, কোথাও নারীদের কোনো স্থানই ছিল না। জাতির পিতা পুলিশ বাহিনীতে কিছু পুলিশ অফিসার নারী নিয়োগ দিয়েছিলেন, যাক আমরা প্রতিটি ক্ষেত্রে কিন্তু নারীদের সুযোগ করে দিয়েছি এবং তার যথেষ্ট পারদর্শিতা দেখাচ্ছে। সবার জন্য বিদ্যুৎ, আজকে আমরা সেটা বাস্তবায়ন করেছি, শতভাগ বিদ্যুৎ।
কারণ মানুষ বিদ্যুৎ এদেশে ছিলই না বলতে গেলে। আজকে প্রত্যেকটা বাড়িতে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, যেখানে গ্রিড লাইন নাই আমরা সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ দিচ্ছি, সাবমেরিন কেবল দিয়ে দ্বীপাঞ্চলগুলিতে আমরা বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি, বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ সরবরাহ। কারণ বিদ্যুৎ একটা জায়গায় পৌঁছালে সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ডটাই কিন্তু বৃদ্ধি পায়, সেই ব্যবস্থাটা আমি নিয়েছি। জাতির পিতা চেয়েছিলেন যে তৃণমূল মানুষ চিকিৎসা সেবা পাবে, তাই তিনি প্রত্যেক ইউনিয়নে 10 বেডে হাসপাতাল করা এবং চিকিৎসা ব্যবস্থা করতে চেয়েছিলেন, সেটা অধুরা থেকে যায়। আমি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করে প্রাথমিক চিকিৎসাটা তৃণমূল পর্যায়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছি, যার ফলে আজকে মানুষ সেখান থেকে বিনা পয়সায় 30 প্রকার ঔষধ পাচ্ছে এবং চিকিৎসা প্রাথমিকভাবে চিকিৎসাটা পাচ্ছে। এরপর উন্নত চিকিৎসার জন্য উপজেলা হাসপাতাল, তারপর জেলা হাসপাতাল বা বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা আমরা সেটা করে দিচ্ছি। আমাদের শিশুদের মানসিক বিকাশ এবং শিশুদের নিরাপত্তা, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, পুষ্টি ব্যবস্থা সব আমরা করে যাচ্ছি। প্রথম লক্ষ্য ছিল আগে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, এরপরে হচ্ছে এখন আমাদের পুষ্টি নিশ্চিত করা এবং সুষম খাদ্য যেন এদেশের মানুষ পায় সেই ব্যবস্থা করা। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি এবং যথেষ্ট আমরা সাফল্য অর্জন করেছি। আমাদের দেশের কিছু অবহেলিত মানুষ, যেমন মা বোনেরা, কেউ স্বামী পরিত্যক্তা বা স্বামী নিগৃহীতা অথবা বয়স্ক, সেটা নারী পুরুষ, তাদের সকলের জন্য আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছি। আমরা এমনভাবে সহযোগিতাটা করি যেন মানুষ যেন কর্মবিমুখ না হয়, সে অভুক্ত থাকবে না, তার জীবন জীবিকার ব্যবস্থা হবে, কিন্তু সাথে সাথে সে কাজও করে অর্থ উপার্জন করতে পারবে। সেইভাবে আমরা সামাজিক নিরাপত্তায় সরাসরি তাদের আর্থিক সহায়তা দিয়ে থাকি। প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য আমরা আর্থিক সহায়তা দিই এবং তাদের ভাতা দিই। এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বা আমাদের দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা আমরা ব্যবস্থা করেছি। আমরা সবসময় পরিবেশ সুরক্ষায় সচেতন। এটা আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা যখন ক্ষমতায়ও ছিলাম না, সেই 1984-85 সাল থেকেই আমাদের দলের একটা কর্মসূচি আমরা বাস্তবায়ন করতাম যে প্রতি বছর 15 জুন অর্থাৎ পহেলা আষাঢ় থেকে আমাদের দলের নেতাকর্মীরা 3টা করে বৃক্ষরোপণ করবে এবং এর জন্য আমাদের কৃষি বিষয়ক যে সংগঠন রয়েছে কৃষক লীগ, তাদের উপরে দায়িত্ব এটা বাস্তবায়ন করা এবং আমরা করে যাচ্ছি। কাজে সরকার আসার পর আমরা পরিবেশ সুরক্ষা এবং বিনিয়োগ বিকাশে বিশেষভাবে গুরুত্ব দিয়েছি। আমাদের প্রত্যেকটা পরিকল্পনা আমরা যখন গ্রহণ করি সেখানে পরিবেশ যেন সুরক্ষিত থাকে সেদিকে আমরা লক্ষ্য রাখি, যে কারণে আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি যে যত্রতত্র ইন্ডাস্ট্রি করে আমাদের পরিবেশ দূষণ করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে এবং বিনিয়োগ আকর্ষণ করা, এটাও আমাদের লক্ষ্য। তার উপর চাষোপযোগী ভূমি রক্ষা করা, এটাও আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। এ ধরনের বিভিন্ন উদ্যোগ আমরা হাতে নিয়েছি, যার সুফলটা দেশের মানুষ পাচ্ছে। আমরা সুপেয় পানির ব্যবস্থা এবং উপরিস্থ পানি ব্যবহার করে সুপেয় পানি সরবরাহ করা, পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করা এবং সেই সাথে সাথে স্যানিটারি ল্যাট্রিন, আমাদের স্থানীয়ভাবে প্রস্তুত করা স্যানিটারি ল্যাট্রিন এখন প্রায় আমরা 100% দিয়েছি। হয়তো খুব উন্নত মানের এখনও দিতে পারিনি বা 5 স্টার স্টাইলে দিতে পারিনি, কিন্তু মোটামুটি স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা আমরা করতে পেরেছি। বর্জ্য ব্যবস্থাপনায় আমরা এখন থেকে উদ্যোগ নিয়েছি, একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত যাতে বর্জ্য ব্যবস্থাপনা হয় সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি। অর্থাৎ দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা, এটাই আমাদের লক্ষ্য। সেই সাথে যোগাযোগ, একদিকে যেমন তথ্য প্রযুক্তি, বাংলাদেশে কিন্তু 96 সালে কোনো টেলিফোন ডিজিটাল ছিল না। আওয়ামী লীগ সরকার আসার পর আমরা ডিজিটাল টেলিফোন প্রবর্তন করি। মোবাইল ফোন কেউ ব্যবহারই করতে পারতো না, সেই মোবাইল প্রত্যেকটা মানুষের হাতে হাতে আমরা পৌঁছে দিয়েছি। স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি। আধুনিক বিজ্ঞান প্রযুক্তিতে আমাদের ছেলেমেয়েরা যাতে শিক্ষা গ্রহণ করে সে বিষয়ে উৎসাহ দেওয়া এবং যথাযথ পদক্ষেপ আমরা নিয়েছি। তার ফলে আজকে আমাদের যে উন্নয়নটা, সেই উন্নয়নটা শুধু একটা জায়গায় সীমাবদ্ধ না, এটা সমগ্র বাংলাদেশ ব্যাপী। কারণ এটাই আমাদের লক্ষ্য। কারণ আমাদের ছোট আমি বলবো ভৌগোলিক সীমা রেখার মধ্যে
আমরা ছোট, কিন্তু জনসংখ্যার দিক থেকে আমরা অনেক বড়। কাজে এই বৃহৎ জনসংখ্যা, এই জনগোষ্ঠীকে একটা উন্নত জীবন দেওয়া, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ার হিসেবে বাংলাদেশ মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান এর খসড়া প্রণয়ন করেছে, যার গল্প হলো জ্বালানি খাতের স্বনির্ভরতা অর্জন এবং বাংলাদেশে পরিকল্পিত অগ্রযাত্রাকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া। কার্বন পদচিহ্ন হ্রাস করার প্রতিশ্রুতিতে আমরা ইতিমধ্যে $12 বিলিয়ন বিদেশি বিনিয়োগের 10টি আমরা বিভিন্নভাবে যাতে কার্বন পদচিহ্ন হ্রাস করা যায় তার পদক্ষেপ আমরা নিচ্ছি। আমরা 2022 সালের এপ্রিলের মধ্যে সারা দেশে 1,83,003টি গৃহহীন পরিবারকে ঘর বানিয়ে দিয়েছি। এছাড়া কক্সবাজারে 640 জলবায়ু উদ্বাস্তু পরিবারকে নতুন বাড়ি করে দিয়েছি, যেটা আমরা প্রায় 4,409টি পরিবারকে আমরা এই গৃহ নির্মাণ করে দেব। 1991 সালে যে ঘূর্ণিঝড় হয়েছিল, সেই ঘূর্ণিঝড়ে এই মানুষগুলি ঘরবাড়ি হারিয়ে কক্সবাজারের বস্তিতে থাকতো। আজকে তাদেরই পুনর্বাসন করে দিচ্ছি। পাশাপাশি নদী ভাঙনে যারা ভূমিহীন গৃহহীন হচ্ছে তাদেরকে আমরা বিনা পয়সায় জমি এবং ঘরের ব্যবস্থা করে দিচ্ছি, এবং যারা আলাদা অর্থ বরাদ্দ আমরা বাজেটে রেখেছি। এসডিজি বাস্তবায়নে আমাদের গৃহীত উদ্যোগ ও কার্যক্রম বিশ্ব দরবারেও সমাদৃত হয়েছে। জাতিসংঘের সকল সদস্য দেশের মধ্যে বাংলাদেশ প্রথম 5 বছরে এসডিজি অর্জনে সবচেয়ে বেশি অগ্রগতি লাভ করেছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক আমাদেরকে এসডিজি প্রগ্রেস অ্যাওয়ার্ডে বাংলাদেশকে ভূষিত করেছে। সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশ এসডিজিকে কেবল একটি বৈশ্বিক উন্নয়ন ধারণা হিসেবে গ্রহণ করেনি, বরং বৈশ্বিক এই লক্ষ্যমাত্রাকে দেশের বাস্তবতা বিবেচনায় নিজের উপযোগী করে প্রণয়ন করার কার্যক্রমও শুরু করেছে, যা এসডিজি স্থানীয়করণ অর্থাৎ এসডিজি লোকালাইজেশন নামে পরিচিতি লাভ করেছে। এই কার্যক্রমের আওতায় 17টি অভিষ্ট হতে 39টি সূচককে বাংলাদেশের জন্য এসডিজি অগ্রাধিকার ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে সঙ্গে প্রতিটি জেলা এবং উপজেলার বাস্তবতা বিবেচনায় একটি করে অতিরিক্ত সূচক নির্ধারণ করা হয়েছে। আশা করা যায় এই অগ্রাধিকার তালিকা অনুযায়ী জেলা, উপজেলা এবং স্থানীয় পর্যায়ের সকল সরকারি দপ্তরে দ্রুততা ও সফলতার সঙ্গে এসডিজি পরিবীক্ষণ এবং বাস্তবায়ন সম্ভব হবে এবং দেশের চলমান উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। সুধীমণ্ডলী, টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের পথে আমরা 7 বছর অতিক্রম করেছি। এই 2 বছর কোভিড-19 বৈশ্বিক মহামারীর কারণে এসডিজি বাস্তবায়নের গতি কিছুটা মন্থর হয়েছে। তবে আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছি এবং যাব, এবং আমরা অর্জনও করতে পারবো বিশ্বাস করি। আমাদের সরকারের পক্ষ থেকে সময়োচিত প্রণোদনা প্যাকেজ ও যথাযথ নীতি সহায়তা প্রদানের কারণে অর্থনীতি আবারও ইতিবাচক ধারায় ফিরে আসছে। নির্দিষ্ট সময় এসডিজির পথ পরিক্রমা নিশ্চিত করা কঠিন, তবে আমি বিশ্বাস করি সঠিক ও উদ্ভাবনী পরিকল্পনা এবং কার্যকর পরিবীক্ষণ ব্যবস্থার মাধ্যমে লক্ষ্য অর্জন করা সম্ভব। এ প্রেক্ষাপটে এসডিজি ইমপ্লিমেন্টেশন রিভিউ কনফারেন্স 2022 অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বিশ্বের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমাদেরকে এটা পর্যালোচনা করা দরকার। কোন কোন ক্ষেত্রে আমরা সবথেকে বেশি গুরুত্ব দেব সেগুলিও নির্দিষ্ট করা দরকার, এবং যেগুলো আমরা ইতিমধ্যে অর্জন করেছি সেগুলিকে ধরে রাখা, এবং আগামীতে আমরা কি কি বিষয়টা অর্জন করব, কারণ এখনকার প্রেক্ষিত যথেষ্ট পরিবর্তন হয়ে গেছে। সারা বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, এমনকি একটা খাদ্যের অভাবও দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের দেশে যেহেতু আমাদের জমি আছে, মানুষ আছে, আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি যে আমাদের 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। আমি আমার দেশের মানুষকে এটা বলবো
যে প্রত্যেকে যার যার যতটুকু সামর্থ্য আছে নিজের খাদ্য উৎপাদন করা, নিজের খাদ্য সাশ্রয় করা এবং নিজের খাদ্যকে ব্যবহার করা, বা আমাদের যা আছে সবগুলি ব্যবহার করার ক্ষেত্রে সবাই একটু সাশ্রয়ী হতে হবে। আমাদের পানি ব্যবহারে, আমাদের বিদ্যুৎ ব্যবহারে, আমাদের খাদ্যশস্য ব্যবহারে, প্রতিটি ক্ষেত্রে সবাইকে সাশ্রয়ী হতে হবে। কারণ আমরা জানি কোভিড-19 এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ এর ফলে সারা বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, বা এর একটা ধাক্কা সব ক্ষেত্রেই যে দেখা যাচ্ছে, যে যার ফলে মানুষের অনেক কষ্ট হবে। কাজে সেটা যেন আমাদের দেশে না হয়, সেজন্য আমাদের দেশের মানুষকে, প্রতিটি মানুষ, প্রতিটি পরিবার, সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে। আর আমাদের যে এসডিজি ইমপ্লিমেন্টেশনে আমরা যে পর্যালোচনা করব, সেখানেও ক্ষেত্রগুলো সুনির্দিষ্টভাবে আমাদের নিতে হবে। কোনো রকম অপচয় যেন না হয়, অপচয় পরিহার করে সুষ্ঠু অর্জন যেন আমরা করতে পারি বা বাস্তবায়ন করতে পারি, সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। সেই ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপগুলি আমাদের আশু করণীয় বা এই মুহূর্তে করতে হবে, সেগুলি যেমন চিহ্নিত করতে হবে, বা যেগুলি হয়তো এক্ষুনি প্রয়োজন নয়, একটু দীর্ঘমেয়াদী, সেগুলো আমাদের বেছে নিতে হবে। এবং সেভাবেই যদি পরিকল্পিতভাবে আমরা এগোতে পারি, তা আমি মনে করি যে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। আমি আশা করি এই সম্মেলনের মাধ্যমে এসডিজি বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানসমূহ তাদের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করার এবং বাস্তবায়ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের পন্থা খুঁজে বের করতে সমর্থ হবে। আমাদের উন্নয়নে সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ, এনজিও এবং সমাজের বিভিন্ন স্তরে প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ সমানভাবে অংশীদার। এই সম্মেলনে সকলের অংশগ্রহণ বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি 1996 সালে এসে সকল খাতগুলিকে বেসরকারিভাবে খাতে আমি উন্মুক্ত করে দিয়েছিলাম, এবং বেসরকারি খাত যাতে আরও কার্যকর পদক্ষেপ নিতে পারে সেই সুযোগটা আমি সৃষ্টি করে দিয়েছিলাম। সরকারের পাশাপাশি সেজন্য বেসরকারি খাতেরও বিরাট একটা দায়িত্ব রয়েছে দেশের উন্নয়নের ক্ষেত্রে। আমরা যেমন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, আমরা বিভিন্ন মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করে যাচ্ছি, এবং এর সুফলটা কিন্তু দেশের মানুষ পাবে। অনেকেই হয়তো এখন সমালোচনা করেন এটা করা হচ্ছে কেন, বা পরমাণু বিদ্যুৎ কেন করা হলো, এত টাকা খরচ হয়েছে। খরচের দিকটা অনেকে শুধু দেখেন, কিন্তু এই খরচের মধ্য দিয়ে দেশের জনগণ যে কত লাভবান হবে এবং আমাদের অর্থনীতিতে কতটা অবদান রাখবে, আমাদের উন্নয়ন গতিশীল হবে, মানুষের জীবন পরিবর্তন হবে, সেটা বোধহয় তারা বিবেচনা করেন না। এটা হচ্ছে খুব দুঃখজনক। আমাদের যোগাযোগ ব্যবস্থা, নদীমাতৃক বাংলাদেশ, সেখানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নটা একান্তভাবে অপরিহার্য। যোগাযোগ যত দ্রুত বৃদ্ধি পাবে, মানুষের পণ্য পরিবহন বৃদ্ধি পাবে, মানুষের যাতায়াত বৃদ্ধি পাবে, অর্থনীতি সচল হবে, একেবারে তৃণমূল পর্যায়ে যে উৎপাদিত পণ্য তা বাজারজাত করা সহজ হবে, যেটা আমাদের অর্থনীতিকে আরও গতিশীল করবে, দারিদ্র্য বিমোচনে এবং অর্থনৈতিক উন্নয়নে আমাদের তৃণমূলের মানুষ সবথেকে বেশি লাভবান হবে। অবশ্য ঢাকায় বসে অনেকেই সমালোচনা করেন, তাদেরকে আমার অনুরোধ থাকবে সারা বাংলাদেশটা আপনারা একটু ঘুরে দেখুন, পরিবর্তনটা কোথায় এসেছে, কতটুকু এসেছে, সেটা বোধহয় সকলে একটু গ্রাম পর্যায়ে যদি একটু যোগাযোগ করলে সেটা জানতে পারবেন। শুধু এই রাজধানীতে বসে, আর আমি তো টেলিভিশন উন্মুক্ত করে দিয়েছি, আগে তো আমাদের একটা টেলিভিশন ছিল, বিটিভি। আমি 96 সালে এসে সমস্ত বেসরকারি খাতে টেলিভিশন, রেডিও সব কিছু উন্মুক্ত করে দিয়েছি। এখন সবাই কথা বলতে পারেন, টক শো করতে পারেন। অবশ্য আমি জানি যে অনেক কথা বলার পরে বলবেন আমাদের কথা বলতে দেয়া হয় না, কিন্তু যখন টক শোতে কথা বলেন কেউ তো আপনাদের মুখ চেপেও ধরেনি বা গলা টিপেও ধরেনি, সবাই যার যার ইচ্ছা মতো বলতে পারেন। তো সবাইকে আমি বলবো আগে বাংলাদেশটা একটু ঘুরে আসেন, গ্রাম পর্যায়ে যান, সেখানে মানুষ কী অবস্থা আছে একটু দেখে এসে তারপর কথা বললে আপনারা
হয়তো জানতে পারবেন। আমাদের দেশের কৃষক, আমাদের দেশের শ্রমিক, আমাদের দেশের খেটে খাওয়া মানুষ, এই খেটে খাওয়া মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করাই তো আমার লক্ষ্য। ওই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করে তাদের একটি উন্নত জীবন দেবে, সেটাই আমাদের লক্ষ্য। এসডিজিতে যে সমস্ত বিষয়গুলি রয়েছে, যেগুলি আমাদের জন্য প্রযোজ্য, আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি এবং বাস্তবায়ন করে যাব। কাজে এই সমস্ত প্রকল্পগুলি যখন সম্পন্ন হবে এবং মানুষ এর শুভ ফল যখন ভোগ করবে, তখন এদেশের অর্থনীতির চাকা আরও উন্নত হবে, সচল হবে, দারিদ্র্য বিমোচন হবে, আমরা দেশের মানুষের সার্বিক উন্নতি করতে পারবো। যাক, আমি এই সম্মেলনকে সাধুবাদ জানাই, এটা অত্যন্ত সময়োপযোগী এবং আমি মনে করি যে আমাদের দেশে সরকারি বেসরকারি খাত সকলেই যারা কাজ করবেন তাদেরও অনেক সহজ হবে কাজ করা, এবং সরকারের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব। এসডিজি বাস্তবায়নে আমরা নীতি সহায়তা ও অর্থের যোগান অব্যাহত রাখব, তবে অর্থের সর্বোত্তম ব্যবহার এবং অপচয় রোধ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি বিশ্বাস করি আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করলে 2030-এর আগেই আমরা আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হব। আমাদের লক্ষ্য, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, সেটা বাস্তবায়নের মাধ্যমে আমরা 2041 সালের মধ্যে আমরা উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করব। সেই লক্ষ্য অর্জন করবার জন্যই সবাইকে আমি আহ্বান জানাই। বাংলাদেশ ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে জাতির পিতার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। পরিশেষে সকলের সার্বিক মঙ্গল কামনা করছি এবং সম্মেলন উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এসডিজি ইমপ্লিমেন্টেশন রিভিউ কনফারেন্স 2022-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।